শোনা গেছে জুলাই আন্দোলনের পরে ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতা যারা আগে ছাত্রলীগের পরিচয়ে পরিচিত ছিলেন ক্যাম্পাসে, তাদেরকে পরবর্তীকালে দেখা গেছে ছাত্র শিবিরের তারা নেতা, মানে তারা গুপ্ত অবস্থায় ছাত্রলীগের মধ্যে ছিলেন, এরকম একটা অভিযোগ আছে। হুম। তো ইভেন এখনো, ইভেন একদিন আমাদের আহ তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারপারসন এবং বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি একটি সমাবেশে একদিন বলছিলেন যে যারা তার কথা শুনছেন না স্লোগান দিতে গিয়ে, তাদেরকেও তিনি গুপ্ত বলে আখ্যায়িত করেছিলেন। হুম। তো সেই গুপ্ত শব্দটাও এখন একটা, ধরেন একসময় একটা রাজাকার একটা যেরকম কি বলে আহ, বিশেষ বিশেষণ বা অনেক ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয়, গুপ্ত শব্দটাও এখন স্থায়ী হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সেই কারণে আমার মনে হয় যে এই যে আজকের যে সংঘর্ষটা হয়েছে দুই সংগঠনের মধ্যে সারাদিন ব্যাপী চট্টগ্রামে, হুম। সেটিও একটি কারণ। জি। তবে আমি মনে করি যে জাতীয় রাজনীতিতে বিএনপি এবং জামাতের মধ্যে যে বিরোধ চলছে, ছাত্র সংগঠন ক্যাম্পাসেও দুই দলের ছাত্র সংগঠনের মধ্যে একই ধরনের বিরোধ চলছে, এবং সেটি এই আজকের এই সংঘর্ষের একটি কারণ আমার কাছে মনে হয়। রেজানুল হক, আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আমরা যদি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দেখি, শিক্ষা প্রতিষ্ঠান দেখি, জামায়াতে ইসলামী কিংবা ছাত্র শিবিরের যারা রাজনীতি করে, আমি যদি বাম ছাত্র সংগঠন, আওয়ামী লীগ তো এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক কার্যক্রম, বিএনপি কিংবা অন্যান্য বিভিন্ন সংগঠন, তারা কিন্তু প্রকাশ্যে বলে হ্যাঁ আমি একটা সময় ছাত্র ইউনিয়ন করতাম, আমি একটা সময় ছাত্র দল করতাম, আমি একটা সময় ছাত্রলীগ করতাম, যদিও এখন ছাত্রলীগের বিষয়টা ভিন্ন। কিন্তু জামায়াত কিংবা ছাত্র শিবিরের বিষয়টা একটা লুকোচুরি থাকে, মানে প্রকাশ্যে বলে না যে হ্যাঁ আমি একটা সময় করতাম, কিংবা বললেও তাদের গণ্ডির মধ্যে, এরকম একটা পরিস্থিতি লক্ষ্য করা যায় না? না, ছাত্র দলের ক্ষেত্রে সেটি কখনোই ঘটে নাই, ছাত্র শিবিরের ক্ষেত্রে ঘটেছে। হ্যাঁ। ছাত্র শিবির পরিচয় দিতে অনেকেই অনীহা প্রকাশ করেন, যারা ছাত্র শিবির করেন হুম। হুম। তারা কিন্তু তাদের পরিচয় দিতে এক সময় মানে এই আপনার 5ই আগস্টের আগ পর্যন্ত ছাত্র শিবিরের পরিচয় সহ সাধারণত কেউ দিতে চাইতো না, হুম। ছাত্র শিবির সংগঠনের সঙ্গে জড়িত থাকার পরেও। কিন্তু এখন আর ছাত্র শিবির পরিচয় দিতে কোনো কি বলে কার্পণ্য করতে আমি দেখি না। এবং ছাত্র শিবির তো ইভেন জুলাই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবেও নিজেদেরকে দাবি করে থাকে। হুম। তো ছাত্র শিবির এখন ছাত্র শিবিরের যে মাদার অর্গানাইজেশন জামাত ইসলামী, হুম। তারা সরকারে নেই, কিন্তু ছাত্র শিবির সরকারে না থেকেও, ছাত্র শিবির বা তাদের দল সরকারে না থেকেও অনেকখানি প্রভাব বিস্তার ইতিমধ্যে করেছে, এবং সেটি গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বেশি লক্ষ্য করেছি। এবং সেই সময় ছাত্র শিবির বা জামাত ইসলামকে ক্ষমতাসীন দলের কাছাকাছি দল বলে মনে করা হতো, এবং তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল। তারা জি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ বা এই ধরনের বিভিন্ন পজিশনে তাদের লোকজনকে বসাতে পেরেছিলেন, যেটি বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে এই অভিযোগটা করা হয়েছে, ইভেন এখনো করা হয়। তো সেই বিষয়টি এখনো কাজ করে আমার কাছে মনে হয়, ছাত্র শিবির বা জামাত ইসলামের মধ্যে ক্ষমতায় না থেকেও ক্ষমতা ধর, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাই। এবং জি। সেই কারণে আমার মনে হয় যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্র সব দলের সঙ্গে বিরোধী জড়াতে তারা পিছপা হয় না। এবং সেটাই একটা বড় কারণ বলে আমার কাছে মনে হয় যে চট্টগ্রামে আজকে যা ঘটেছে সারাদিন ব্যাপী, সেটি তারই একটি নমুনা মাত্র। জি, নিশ্চয়ই। এম আবদুল্লাহর কাছে আমরা একটু আসতে চাই, আমাদের আরেকজন অতিথি। আমি একটু জানতে চাই যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই তো থাকা উচিত। সেখানে আমরা সবসময় দেখে আসছি যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে না। সবসময় একটা বৈপরীত্য লক্ষ্য আমরা করি। আজকের ঘটনাটি তার প্রমাণ বলাই যায়। আপনি আসলে কি বলবেন আজকের ঘটনাটির বিষয়ে? জি, ধন্যবাদ। আসলে চট্টগ্রামের আজকের ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই উদ্বেগজনক আমি বলবো। যে আমরা 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, এদেশের জনগণ দেখতে চায় শান্তিকামী মানুষ, গণতন্ত্র মনা মানুষ, যে বাংলাদেশ দেখতে চায়, এর সাথে চট্টগ্রামের এই ঘটনা যায় না। এখানে দায় কার এটা নিয়ে তো বিতর্ক চলবে। এবং আমরা সংসদেও দেখলাম যে শাহজাহান চৌধুরী, যিনি জামাত নেতা, জামাতের সিনিয়র সংসদ সদস্য, তিনি বলেছেন যে ছাত্র শিবিরের উপর ছাত্রদল আক্রমণ করেছে এবং
একজনের পায়ের গোড়ালি কেটে নিয়ে গেছে। আমরা সেই ভিডিওটি আমি বিকেলের দিকে নজরে পড়ার পর আমি 1 সেকেন্ডের মধ্যে সেটা আমার চোখের সামনে থেকে সরিয়ে নিতে বলি না। আমি নাম কাদের আধিপত্য বিস্তার সেটা কিন্তু বলি না। আপনি উল্লেখ করলেন ছাত্রদল। আমি বলেছি সেখানে সংঘাতটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, আচ্ছা, যেহেতু শহরের একদম কেন্দ্রস্থলে সেটি। আর তার চাইতে বড় কথা হচ্ছে এই দুটি ছাত্র সংগঠন, ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু আমরা দেখেছি 91 থেকে 96 তারা ব্যাপকভাবে কিন্তু সংঘাতে জড়িয়ে ছিল। তারপর থেকে 96 থেকে তার দুর্দিন আসার পরে 2007 সালের যে 1/11, তারপর থেকে একেবারে 24 পর্যন্ত তাদের মধ্যে বড় ধরনের এই দুঃসময়ে কিন্তু তারা খুব একটা দু একটা ছিটে ফোটা ঘটনা ঘটলো, আর কোনো সংঘাতে কিন্তু 91 থেকে 96 যখন বিএনপি সরকারে ছিল তখন কিন্তু এই দুটি ছাত্র সংগঠনের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাতের ঘটনা ঘটেছে, অনেক খুনোখুনি পর্যায়ে পর্যন্ত গিয়েছে, রক্তপাত হয়েছে, এটা আমরা দেখেছি। তো এবারে এসে আবার এই যে ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আসার মাত্র 2 মাস অতিক্রান্ত হয়েছে, এখন এই দুটি ছাত্র সংগঠন, দুটি সংগঠনকেই আমরা এখন যদি আমরা বলি যে ছাত্রলীগ সেভাবে দৃশ্যমান নাই, এই অবস্থায় এই দুটি সংগঠন, ছাত্র সংগঠনই বাংলাদেশের মানে সবচেয়ে প্রভাবশালী দুটি আপনার ছাত্র প্রত্যাশার সংগঠন। বিষয়টা একটু সংক্ষেপে বলতেন, এখন কি হ্যাঁ, প্রত্যাশা? এরা যদি এভাবে সংঘাতে জড়ায় তাহলে গোটা শিক্ষাঙ্গন শুধু নয়, গোটা রাজনীতিতে এটার নেতিবাচক প্রভাব পড়বে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। দুই পক্ষকেই আমি মনে করি সংযমের জায়গাটিতে পথটা বেছে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলার অবনতির দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এটা সেইভাবেই বিষয়টাকে দেখতে হবে, যে নিজস্ব ছাত্র সংগঠন হলে তাদের জন্য সবকিছু 7 গুণ মাপ হবে বা সন্ত্রাস জায়েজ হবে, আবার প্রতিপক্ষের ব্যাপারে তাদের যে টলারেন্স পাওয়ারটা যেটা থাকা দরকার সেটা যদি না থাকে, এই জায়গাগুলোতে সরকারকে আমার মনে হয় অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এই নতুন বাংলাদেশে মানুষ এইভাবে দেখতে চায় না, এই ধরনের দৃশ্য দেখার জন্য মানুষ কিন্তু আর এভাবে প্রস্তুত না। জি, রেজানুল হক, আপনার কাছেও সংক্ষেপে একটু জানতে চাই, মানে এই মুহূর্তে আপনার ছাত্র সংগঠনের কথাগুলো যদি, সংগঠনগুলোর কথা যদি আমি ধরি, প্রত্যাশাটা কি সংক্ষেপে একটু যদি বলতেন। না, প্রত্যাশা তো যেটা আব্দুল্লাহ বললেন যে এত বড় একটা ঘটনার পরে, মানে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে কথা আমি বলছি, তার আগের যারা ক্ষমতায় ছিলেন তাদের শাসন নিয়ে অনেক সমালোচনা আছে এবং সেটার যৌক্তিকতাও আছে। হুম, বিশেষ করে এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পিছনে একটা বড় ভূমিকা ছাত্রদল, ছাত্রলীগের যে ভূমিকাটা ছিল ওই সময় ক্যাম্পাসে, ছাত্রছাত্রীদের মিছিলের উপরে, মানে যারা আন্দোলন করছিলেন তাদের উপরে যে ছাত্রলীগের হামলা, সেটাও কিন্তু এই আন্দোলনকে অনেকখানি আরো সামনে এগিয়ে নিতে সহায়তা করেছে। তো ছাত্র রাজনীতি নিয়ে সমালোচনা কিন্তু বহুদিন ধরে চলে আসছিল এবং ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা উচিত কি উচিত না সেটা নিয়েও অনেক বিতর্ক হয়েছে। ইভেন যারা আপনার জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু এটাও দাবি করেছিলেন যে কোনো দলের কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না। আপনার কাছে একটু তো আপনার মতামত জানতে চাই, আপনার এই কাছে কি পর্যায়ে মনে হয় এসে ছাত্র রাজনীতি কি মানে আমি থাকা এটা উচিত? বলছি, ছাত্র কিংবা শিক্ষা, মানে শিক্ষক রাজনীতি, আমার মনে শিক্ষাঙ্গনের হয় যে রাজনীতি থাকা ছাত্র উচিত? রাজনীতি, ছাত্র না, ছাত্র মানে লেজুর ভিত্তিক রাজনীতি থাকা উচিত না। ছাত্র সংগঠন থাকবে, ছাত্র সংসদ থাকবে, তারা ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের স্বার্থ নিয়ে, স্বার্থ সংক্রান্ত যে আন্দোলন বলেন, দাবি বলেন, কর্মসূচি বলেন তারা দেবে। একদম সরাসরি রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক রাজনীতি থাকা উচিত না, এইটি শুধু আমি এখন বলছি তা না, এই এই দাবিটা বহুদিন ধরে উঠছে জি, এবং এই রাজনীতিতে এখন পর্যন্ত কোনো মানে সুফল বয়ে আনে নাই গত কয়েক দশকে বা গত কয়েক বছরে, সেটি তো প্রমাণিত। তো আমি সেই কারণে আমি বলছি, আমার কাছে মনে হয় যে লেজুর ভিত্তিক ছাত্র, মানে দলীয় রাজনীতির ছাত্র দল, মানে জাতীয় রাজনীতি দল, জাতীয় রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন থাকা উচিত না। জি, এবং নিশ্চয়ই। মানে আপনার সর্বশেষ যে মন্তব্যটা আমরা নির্বাচনে শুনতে পারলাম। আসলে আলোচনার পরিধিটা আসলে ধসে গেছে, সেই ব্যাংকগুলো তে পুরনো মালিকদের ফিরিয়ে আনার যে প্রভিশনটা আইনে করা হয়েছে, এর মধ্য দিয়েই কিন্তু এ ধরনের একটা
মানুষের মধ্যে সন্দেহ জেগেছে এবং শঙ্কা জেগেছে। রাইট। তো সুতরাং কাজের মধ্য দিয়ে মুখে যে আমরা সম্পর্ক নাই এটা প্রমাণ করার চাইতে কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে, সরকারকে দেখাতে হবে যে সত্যি সত্যি তারা এ ধরনের লুটেরা, ব্যাংক লুটেরাদেরকে আর বাংলাদেশে পুনর্বাসন করতে চান না, ফিরতে দিতে চান না। এখন যদি বলেন যে বাইরে যে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে এ ধরনের গল্প তো আমরা শুনে আসছি, অন্তর্বর্তী সরকারও বলেছে যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে, বিভিন্ন কমিটি করেছেন এবং কোন কোন দেশে ভিজিটও হয়েছে, এর পিছনে রাষ্ট্রের অর্থও ব্যয় হয়েছে, কিন্তু ফলাফল কিন্তু শূন্য। এখনো পর্যন্ত 1 টাকাও ফিরে এসছে এ ধরনের তথ্য আমাদের কাছে অন্তত নাই। বিশেষ করে আমরা যে রিজার্ভ পর্যন্ত, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যে লুট হয়ে গেল সেটাও কিন্তু আমরা এইভাবে এত বছরে শুধু গল্পের পর গল্প শুনলাম, আশ্বাসের পর আশ্বাস শুনলাম, কিন্তু সে ধরনের কোনো ফলাফল হয় নাই। এখন এই সরকার যদি আসলেই এ ধরনের লুটের অর্থ কিছু ফেরত আনতে পারে অবশ্যই আমরা ধন্যবাদ দেব এবং এই সরকারকে সেটা সাধুবাদ দেব। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সন্দিহান যে এটার মধ্যে সিরিয়াসনেস কতটা থাকবে এবং সেই দক্ষতার সাথে সে বিষয়গুলো কতটুকু এগিয়ে নেওয়া যাবে, এটা একটা বড় বিষয়। নানান ধরনের আইনি জটিলতা যেমন আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইনের বেড়াজালও আছে, সে দিক থেকে এটা খুব কঠিন কাজ। এই কঠিন কাজটি যদি সহজ করতে হয় তাহলে সেটার জন্য সরকারের নিরন্তরভাবে এটার পেছনে কাজ করতে হবে। মাঝে মধ্যে যখন প্রশ্ন আসলো, যখন এটা নিয়ে আলোচনা আসলো, তখন আমরা আশ্বস্ত করলাম, তারপরে এটার পেছনে আর কোনো কাজ করে হলো না, তার মধ্য দিয়ে কিন্তু কিছু হবে না। বিপুল অর্থ আমরা জানি যে প্রায় অন্তর্বর্তী সরকার একটি কমিটি বলেছে প্রায় 28 লাখ কোটি টাকা কিন্তু এই বাংলাদেশের অর্থনীতি থেকে লুট হয়েছে এবং পাচার হয়েছে এর সিংহভাগই। তো এই অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে যে আশ্বাসটি তিনি দিয়েছেন, আমি আশা করব তারা শুধু এই আশ্বাসের মধ্যে থাকবেন না এবং এটা কার্যকর উদ্যোগ মানে এটি থাকবে এবং বাস্তবায়ন করার মতো সব উদ্যোগ গ্রহণ করবে, আপনি এটি আসলে বলছিলেন। জি, রেজাউনুল হক, হ্যাঁ, রেজাউনুল হক, আপনার কাছেও একই প্রসঙ্গে আসলে আমি আসতে চাই যে এই যে সালম গ্রুপের বিষয়ে এখন আলোচনা হচ্ছে, আবার অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আলোচনা হয়েছিল, আপনার কি মনে হয় আসলে? দেখুন, আব্দুল্লাহ একটুখানি বলেছেন যে এই যে একটি ব্যাংকের একটা আইনের সংশোধনের মাধ্যমে এরকম একটা কথা শোনা যাচ্ছে যে ব্যাংক মালিকদের কাছে ব্যাংকগুলি ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি করা হচ্ছে। এবং আমরা কিন্তু এরপরও দেখেছি মতিঝিলে আপনার ইসলামী ব্যাংক থেকে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল করেছেন, পুরনো মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়া, প্লাস হচ্ছে তাদের যাদের চাকরি গেছে তাদের চাকরি পুনর্বহাল করা। এই সমস্ত গুলি কি ইঙ্গিত করে? তো আর পাচার হওয়া কথা, মানে যত কঠিনই হোক সরকারকে আন্তরিকতা দেখাতে হবে যে না আমরা চেষ্টা করছি। জি, মানে সরকারের সদিচ্ছার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। আমি আরেকটি বিষয় একটু আসতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে মানে একটি বিষয় যে প্রশ্নপত্র আর কি, নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় তুগলকি কাণ্ড, জেলার একটি স্কুলে 1.5 ঘন্টা পুরাতন সিলেবাসে পরীক্ষার পর নতুন প্রশ্ন সরবরাহ। একটু সংক্ষেপে জানতে চাই, এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটে কেন আসলে? এটা কি মানে অসচেতনতা? অফকোর্স অসচেতনতার চাইতেও আমি অসচেতনতা বললে একটু কম বলা হবে, এটাকে আমি বলবো যে দায়িত্বহীনতা। এত বেশি আমার মনে হয় যে বেশি কড়াকড়ি যদি আমরা করতে যাই তখন এই ধরনের তার ফাঁক দিয়ে অনেক এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে। আমি একজন গার্ডিয়ান হিসেবে এবং আমার অনেক আত্মীয় স্বজন যারা এবার পরীক্ষা দিচ্ছে, আমি সবার মধ্যে এক ধরনের ভীতি দেখতে পাচ্ছি, ভয় কাজ করছে সবার মধ্যে। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী যারা মিলন, তিনি কিন্তু 17 বছর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি নকল বন্ধ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন। কিন্তু মাঝখানে এতগুলি বছর চলে যাওয়ার পরেও তিনি, আমার মনে হচ্ছে তিনি একই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিন্তু মাঝখানে কিন্তু 17-18 বছর চলে গেছে, 2 দশক প্রায় চলে গেছে, পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখন আপনাকে ভিন্ন কৌশল নিতে হবে। আপনি যদি আগের ফর্মুলাতে হাঁটেন এবং যদি আপনি একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে কিন্তু লাভ হবে না। যত আপনি টাইট দিবেন, যত আপনি কঠিন পদক্ষেপ নেবেন বা নেওয়ার চেষ্টা করবেন,
এর মধ্যে দিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। জি, তো আপনি যেভাবে আমার বললেন মনে হয় যে অনেকেই কিন্তু একটা একইভাবে সুষ্ঠু আসলে ধারণা সংযোগ। করছে কিংবা অনেকেই এভাবে বলেন। আব্দুল্লাহ একই প্রসঙ্গে একটু জানতে চাই যে আজকের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যে নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটলো, একটু সংক্ষেপে, খুবই সংক্ষেপে একটু মন্তব্য এটা যদি এটা করতেন। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিকভাবে কিন্তু আজকের পরীক্ষাটি মোটামুটি ভাবে সন্তোষজনক ভাবে শেষ হয়েছে। প্রথম দিনের পরীক্ষাটি মন্ত্রীও সারপ্রাইজ ভিজিটে বেশ কয়েকটি কেন্দ্রে গেছেন, সেখানে তিনি মোটামুটি ভাবে কাউকে জানতে না দিয়ে গিয়ে এক ধরনের চমক দেখানোর চেষ্টা করেছেন। এছাড়া অন্যান্য সামগ্রিক যে তথ্যটি আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ, যে সামগ্রিকভাবে পরীক্ষাটি ভালো হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের ঘটনাটি আমি মনে করি কেন্দ্র সচিবের দায়িত্বহীনতার কারণে এ ধরনের ঘটনা, এবং তিনি স্বীকারও করেছেন তিনি যে একটু অসতর্কতার কারণে এটা হয়েছে। কিন্তু এ ধরনের অসতর্কতা কিন্তু এটা যেন তেন অসতর্কতা না, এটা কিন্তু একেবারে আমি মনে করি এতগুলো ছাত্রের জীবন নিয়ে খেলার একটা এক ধরনের অবস্থা। 177 জন সম্ভবত একই কেন্দ্রে কিন্তু হুম। আরো অনেক ছাত্র, প্রায় 700 বেশি ছাত্র ছাত্রী শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যত্যয়টা ঘটেনি, একটি অংশে এটা ঘটেছে। তো এই ব্যাপারে আমি মনে করি যে প্রথম দিনে পরে যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেটা কোনোভাবে সামাল দেয়া গেছে, হয়তো পুরো পরীক্ষাটাই তাদের জন্য বন্ডুল হয়ে যেতে পারতো। তো এর সামনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, আমি মনে করি শিক্ষামন্ত্রী বা অন্যরা কথা কম বলে কাজটা একটু বেশি করবেন। ক্যাম্পাসে এই ছিল লেখা, তাই না? এখন যদি ছাত্র কেটে গুপ্ত লেখা হয়, তাহলে দাঁড়ায় যে গুপ্ত রাজনীতি। তো গুপ্ত রাজনীতি বন্ধ, এটা লিখলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, এটা তো সত্য বাস্তবতা। ছাত্র তাহলে তারা শিবিরের মাইন্ড করে রাজনীতি মাইন্ড করে, আপনি কি করবেন? এখন আমি যে কালো, আমাকে যদি এখন কালো বলে আমি মাইন্ড করবো কেন? কিন্তু আমি খেপে টেপে গেলাম। মানে বিষয়টা একেবারে সিলি বিষয়, তাই না? তারা তো গুপ্ত রাজনীতি করছে, তারা নিজেরাই বলছে তারা কোথায় ছিল না ছিল, তাদের মুখ থেকে সবকিছু বেরিয়ে আসছে। এখন গুপ্তকে গুপ্ত বলবো না, আচ্ছা সুপ্ত বলতে পারি। আপনি নিজে একটা কন্টেন্ট করেছেন, গুপ্ত সুপ্ত রাজনীতি, মানে ক্ষিপ্ত, এসব শব্দ ইউজ করেছেন। তো গুপ্ত সুপ্ত ক্ষিপ্তর সঙ্গে তো অবশ্যই একটার সাথে আর একটা রিলেভেন্ট, তাই না? এটা তো মাইন্ড করার কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দেখলাম যে ওখানে হেলমেট পরে যখন সংঘর্ষটি হলো, এই যে গুপ্ত রাজনীতির লেখা কেন্দ্র করে, আমরা দেখলাম হেলমেট পরে অনেকের হাতে ক্রিজ, দেশি অস্ত্র ইত্যাদি ইত্যাদি। হেলমেট বাহিনী আবার কোত্থেকে আসলো? ছাত্রলীগ তো এখন আর নেই। আমরা যখন দেখেছি আওয়ামী লীগের সময় বিভিন্ন সভা সমাবেশে, বিরোধী দলের সভা সমাবেশগুলোতে হেলমেট বাহিনী হামলা চালিয়েছে। তো আমরা তো একেবারে আওয়ামী লীগকে ধুয়ে দিয়েছি, তাই না? আমরা আক্রমণ করেছি, আমরা তখনও সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা করেছি। এবং আওয়ামী লীগের পুরো 16 বছর ধরে আলোচনা ছিল এই হেলমেট বাহিনী, এবং এই হেলমেট বাহিনীর কারণেই মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষিপ্ত ছিল মানুষ, তার অন্যতম কারণ ছিল এটি। তো সেই হেলমেট বাহিনী হিসেবে তো ছাত্র শিবির কাজ করেছে, এটি তো প্রতিষ্ঠিত সত্য। এবং সেই সত্যটি আমরা আবার দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন এই গুপ্ত রাজনীতি লেখা কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হলো, তখন হেলমেট বাহিনী বেরিয়ে এলো। তাহলে কি ওরা ছাত্রলীগ? নিশ্চয়ই না। তাহলে এই যে হেলমেট বাহিনী যে আগে কারা ছিল, এখনো কারা আছে, এটা তো ওপেন সিক্রেট। এখন তারা আসলে শক্তিমত্তা প্রদর্শন করতে চায়, ছাত্র শিবির কিংবা জামাত ইসলামের শক্তিমত্তার প্রদর্শনের একটা টেন্ডেন্সি থেকে তারা এই সব সংঘর্ষের সৃষ্টি করছে। এবং এগুলো তো আমরা আগেও দেখেছি, যখন 91 সালে কিংবা 2001 সালে বিএনপির সঙ্গে জামাত ইসলামের একটি অ্যালাই ছিল, তারা জোটবদ্ধভাবে রাজনীতি করলো, জোটবদ্ধভাবে নির্বাচন করলো, কিন্তু আবার ক্ষমতা আসার পরে আবার দেখলাম তাদের সঙ্গে দাঁড় কোনো সম্পর্ক। এটি হওয়ার কথা, এটি। আর এখন তো সেখানে বিরোধী দল, এখন তো শক্তিমত্তার প্রদর্শনটা আরো বেশি ভাবে করবে। তখন তারা আবার হুমকি ধামকি দিচ্ছে 16 দিনের মধ্যে এই সরকার ফেলে দেবে। আওয়ামী লীগকে 16 বছর লেগেছে, এখন 16 দিনও লাগবে না। এই আচ্ছা, শক্তিমত্তা 16 দিন কবে থেকে, মানে আমরা কাউন্টডাউন কবে থেকে করবো? এখন এটি জামাত জানে, এটি আজহারুল ইসলাম জানে। আজহারুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের মতন একটি শক্তিশালী সরকারকে ফেলতে 16 বছর লেগেছে, আর এই সরকার তো দুর্বল সরকার, 16 দিনও লাগবে না। এখন এই কাউন্টিংটা, শনিবারের সমাবেশ রয়েছে জামাত ইসলামের, এখন সেদিন থেকে শুরু হবে, নাকি আজহারুল ইসলাম এটি
বুধবার মন্তব্য করেছেন, বুধবার থেকে হবে আমরা জানি না, এটা তারা বলতে পারে। তবে তাদের যে অবস্থা, আমি তাদের শক্তিমত্তাকে একবার ইগনোর করি না। জামাত ইসলামের যে অর্থ শক্তি, তাদের যে প্ল্যানিং, তাদের যে চৌকস গুপ্ত রাজনীতির নানান ধরনের কম্পোনেন্ট রয়েছে, সেগুলো জায়গা থেকে আমি জামাত ইসলামী কখনোই কখনোই আমি দুর্বল মনে করি না। অতএব তারা যদি মনে করে 16 দিন, হয়তো 16 দিনের জায়গায় 16 মাস লাগতে পারে, যদি তারা মিন করে, এটি অস্বাভাবিক কিছু নয়। আর আমি আহ অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ডিপ স্টেটের খেলাটি নিয়ে এখনো পর্যন্ত আমি মনে করি এটি যথেষ্ট সক্রিয়। সেই ডিপ স্টেটের খেলার নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়নের অংশ এখনো বাকি রয়েছে, সেটি আমরা দেখব। আমি আশঙ্কায় রয়েছি। আমরা জানি না যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমি এটা মনে করি যে আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, বিএনপি কে মাইনাস করে এক ধরনের রাজনীতি করা, পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা, সেই পলিটিক্যাল ভ্যাকুয়াম তো তৈরি হয়েছিল, তার মধ্য দিয়ে একটি জঙ্গি সরকারের উত্থান আমরা দেখেছিলাম। এবং এটা আমি সব জায়গায় বলি, আপনার কাছেও বলছি, উপস্থাপন করছি, যে যখন কোনো সমাজ বা রাষ্ট্রের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা। তো আমরা আওয়ামী লীগের যে 16 বছরের রাজনৈতিক শূন্যতা সৃষ্টির যে এক্সাম্পল, তার মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ চরমপন্থার উত্থান দেখেছি। আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সেই খেলা চলছে। বিএনপি বুঝে হোক না বুঝে হোক রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করছে, আওয়ামী লীগের উপর রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি তারা আরো পোক্ত করেছে। এর পিছনে কি খেলা আছে আমরা জানি না। তবে আইসিজি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন দিয়েছে আজকে সকালেই। তার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, যদি যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি স্থায়ী করে বিএনপি, তাহলে উগ্রবাদ সৃষ্টি হওয়ার আরো একটি সম্ভাবনা রয়েছে, এবং সেটির পথেই সম্ভবত যাবে যদি এই ধারা অব্যাহত থাকে। আর আমি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনকে যথেষ্ট মূল্যায়ন করি, আমি নিজে ব্যক্তিগতভাবে। তার কারণ পৃথিবীতে যত ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে, হাতে গোনা 2-4টিকে যদি কাউন্ট করতে হয়, অবশ্যই ব্রাসেলস ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি অন্যতম। আমি দীর্ঘদিন ধরে তাদের এই প্রতিবেদন বা গবেষণাগুলো ফলো করি। তারা যা বলে মোটামুটি 80% থেকে 90% বলে যায়, এবং তারা সেই ইঙ্গিতটি দিয়েছে। এবং তারা বলার চেষ্টা করেছে, বিএনপির মধ্যে ইসলামপন্থী উগ্রবাদী যে গোষ্ঠীটি আছে, তারা হয়তো সহজে আওয়ামী লীগকে ফিরে আসতে দিবে না। যদি তাই হয়ে থাকে, তাহলে বিএনপির শীর্ষ নেতৃত্বকে আরো বেশি সতর্ক থাকতে হবে যে তাদেরকে কারা মিসগাইড করছে বা করছে না। স্পষ্ট এইভাবে কথাগুলো রয়েছে। এই জায়গাটা আমি ক্লিয়ার হতে চাই যে আপনি বলতে চাচ্ছেন যে উগ্রবাদের একটা গ্রুপ বিএনপির সঙ্গেও ওখানেও জায়গা করে নিয়েছে। আমি ধরে নিচ্ছি একটা গ্রুপ হয়তো জামাতের সঙ্গেও হয়তো জায়গা করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি স্থায়ী হয়, তাহলে উগ্রবাদ জায়গা করে নেবে আমাদের রাজনীতিতে। এটা লজিকটা তাহলে কিভাবে দাঁড়াবে? উগ্রবাদ তো দুই জায়গায় জায়গা করেই আছে, আওয়ামী লীগ নিষিদ্ধের সঙ্গে ওদের উত্থানের সম্পর্কটা কোথায়? উগ্রবাদিতা আরো শক্তিশালী হবে। আমি আরেকটু খোলাসা করি আপনাকে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। আমি মনে করেন যে এই ঘরে থাকি, আমি এই ঘরটা বন্ধ করে কোথাও গেলাম 1 মাসের সফরে, এই ঘরে বাইরে থেকে ধুলাবালি ঢোকার কোনো ধরনের কোনো স্কোপ নেই। আপনি অথবা আমরা ঘরটা বন্ধ করে কোথাও গেলাম, যে যার ঘরে ঢুকে দেখবো মাকড়সার জাল বুনেছে, কোত্থেকে ক্ষুদ্র কোনো ধূলিকণা বা কাগজপত্র এসে জড়ো হয়ে আছে, আমরা দেখি না? এগুলো তো হরহামেশা আমাদের পরিচিত দৃশ্য। অর্থাৎ প্রকৃতি শূন্যতাকে ঘৃণা করে। রাষ্ট্রবিজ্ঞানও বলে যে রাজনৈতিক শূন্যতার পর সেটি দখল করে নেয় চরমপন্থা জঙ্গিবাদ। অর্থাৎ ইউজুয়াল কিছু আমরা আশা করতে পারি না, আনইউজুয়াল, এবং অবশ্যই সেটি নেতিবাচক। এই নোংরা জিনিস দিয়েই শূন্যতা পূর্ণ হয়, প্রকৃতি সেভাবে শূন্যতাকে পূরণ করে, রাষ্ট্রবিজ্ঞানও তাই বলে। অতএব আমরা তার বাস্তব উদাহরণ দেখেছি। আওয়ামী লীগের 16 বছর যেভাবে বিএনপি কে রাজনৈতিক সমাবেশ করতে দেয়নি। আমি জামাত ইসলামের কথা বলতে পারি, জামাত ইসলামী তো আইন দ্বারা নিষিদ্ধ ছিল না, যদিও দাবি ছিল দীর্ঘদিনের। সেই জামাত ইসলামীর রাজনীতিও নিষিদ্ধ করে রাখা হয়েছিল। জামাত ইসলামী কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? ডক্টর ইউনূস নেতৃত্বে একটি সরকার এলো। সেই সরকারের সময় আমরা সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, চরমপন্থাকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখেছি। আমরা আইসিসির পতাকা যেখানে সেখানে উঠতে দেখেছি। আমরা
মাজার সংস্কৃতির উপর হামলা, আমাদের দেশের শিল্প সংস্কৃতির উপর হামলা, আমাদের নাট্য শিল্পীদের উপর হামলা, এগুলো তো হয়েছে। অতএব এটি অস্বীকার করার কোনো কায়দা নাই যে ডক্টর ইউনূসের সময় একটি জঙ্গি শাসনের সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় এসে এখনো যদি আওয়ামী লীগ যেটি ইন্টেনশনালি করেছিল, রাজনৈতিক শূন্যতা সৃষ্টি, আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করবে না, গাছের পাতা থেকে শুরু করে দুবলা ঘাস পর্যন্ত সবাই হাই বঙ্গবন্ধু, হাই বঙ্গবন্ধু, হাই শেখ হাসিনা, হাই শেখ হাসিনা করতে বাধ্য হয়েছে। এখনো ঠিক যদি সবাই হাই বিএনপি, হাই তারেক জিয়া করাতে বাধ্য করেন, তাহলে অবশ্যই অবশ্যই আরেকটি জঙ্গিবাদ আমাদের সামনে অপেক্ষা করছে। আমি এ কথা আগেও বলেছি। আমি বলছি না আমি অনেক বড় বোদ্ধা, এবং আমার এই কথার সঙ্গে আইসিজি যে প্রতিবেদন, সেই প্রতিবেদন তারা স্পষ্ট করে বলেছে, তারা আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। বিএনপির মধ্যে উগ্রবাদী যে গোষ্ঠীটি, তারা চাইবে আওয়ামী লীগকে ফিরে না আসার সুযোগ দিতে। অতএব যদি এটি হয়, তাহলে চরমপন্থা দিকে ঝুঁকে পড়তে পারে বাংলাদেশের রাজনীতি, আরো বেশি বা আরো সহিংস হয়ে উঠতে পারে। জানা, এই যে আপনি বললেন যে যদি বিএনপির মধ্যে হাই বিএনপি, হাই তারেক রহমান এই ধরনের হুজুগ উঠে, তাহলে যা যা হতে পারে, তো এই ধরনের হুজুগের কোন নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন? অবশ্যই 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 দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আহ তারেক রহমান সাহেব যেই মানে সেট আপটি করেছেন, তার উপদেষ্টা থেকে শুরু করে তার প্রেস উইং এ, আপনি দেখবেন সেই ডক্টর ইউনূস যেমন বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে সাজিয়েছিল তার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তার প্রেস উইং, কিংবা ওই বিদেশি বিনিয়োগ মানে বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার চেয়ারম্যান থেকে শুরু করে ডক্টর আলী রিয়াজ পর্যন্ত, শেষমেশ কি হলো? পারিনি তো, পজিটিভ কিছু আমরা পাইনি তো। তারেক রহমান সাহেবের উপদেষ্টাদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলুন, কিংবা শিক্ষা উপদেষ্টা বলুন, তারপর তার প্রেস উইং এ যারা আছে, সব লন্ডন কেন্দ্রিক, কিন্তু দীর্ঘদিন লন্ডনে ছিলেন, এবং তারা এদেশের মাটি মানুষের স্পর্শ থেকে অনেক দূরে ছিলেন। মানুষের অনুভূতি গুলো সম্পর্কে তারা খুব ভালো নিশ্চয় বুঝতে পারছেন না। আব্দুল গাফফার চৌধুরীর উদাহরণটা আমরা দিই। সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন লন্ডনে বসে আর্টিকেল লিখতেন, তাই না, বাংলাদেশ বসে। তখন তো আর এত ইন্টারনেট ছিল না। তারপর তিনি লিখতেন, তারপরে কিন্তু মানুষের অভিযোগ ছিল যে মানুষটি দীর্ঘদিন কয়েক দশক ধরে বিদেশে বসে আর্টিকেল লিখছেন, তিনি মানুষের অনুভূতি কতটুকু স্পর্শ করতে পারেন, কতটুকু তিনি বাস্তবসম্মত লেখা লিখবেন, তারপর তিনি লেখার চেষ্টা করতেন। আমি তাকে বিতর্কিত করছি না, তবে এইসব বলা হতো। কিন্তু এখন আপনি বলছেন যে তার চারপাশে শুধু হাই বিএনপি, হাই তারেক রহমান না, হাই জাইমা রহমানও উচ্চারণ করা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল মিলন সাহেব, তার একটি ভালো ইয়ে ছিল, তার ব্যক্তিত্ব সম্পর্কে অথবা তার মন্ত্রিত্ব সম্পর্কে, তো মানুষের একটা পজিটিভ ধারণা ছিল। তিনি কি বললেন, ছোট ছোট বাচ্চাদের তিনি বলছেন, তুমি বড় হয়ে কি করবা? রাজনীতি। নিজে উত্তর দিচ্ছে না। আচ্ছা, তুমি বড় হয়ে কি করবা? কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমান। হ্যাঁ, তুমি কার সাথে রাজনীতি করবা বড় হয়ে? গুড, জাইমা রহমান। এই একটা কথাও কিন্তু বাচ্চারা বলেনি। সব তিনি প্রশ্ন করছেন, তিনি উত্তর দিচ্ছেন। তার মতন সিনিয়র রাজনীতিবিদ যদি এখন হাই জাইমা রহমান করেন, তাহলে হাই রহমান। আপনি যেটা বলছেন যে উনি প্রশ্ন করছেন, উনি উত্তর দিচ্ছেন, এখন উনি উত্তর না দিয়ে কি করবেন? এখন ওনার উত্তরের জায়গায় যদি ও বাচ্চারা যদি অন্য কারো নাম বলে ফেলায় পাই চান, তাহলে তো আবার ওনার চাকরি যাবে। আপনার আশঙ্কার জায়গাটি অবশ্যই বাস্তবসম্মত। যদি বাইরে বাইরে শেখ হাসিনা বলে ফেলেন, তখন তার জন্য লজ্জার, তাই না? আমরা তো দেখছি সেই বিষয়টি, তাই না? সংসদে এরই মধ্যে 2 মাস গিয়ে পারলো না, তার যে বন্দনা শুরু হয়েছে, এবং তারেক রহমান তো নিজেই একটি সমাবেশে বললেন যে মাননীয় মন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছিলেন যে দয়া করে প্রশংসা কম করবেন। ঠিক শেখ হাসিনাও এই শব্দগুলো উচ্চারণ করতেন যে প্রশ্ন করুন, প্রশংসা কম। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা এনজয় করতেন, যদিও বলতেন তারপরে এনজয় করতেন। আমরা দেখছি তারেক রহমান সম্ভবত এনজয়টাই করছেন, হয়তো মুখে বলছেন যে প্রশংসা কম করেন, কিন্তু এটা সবাই করেন, মানে নিজের অয়েলিংটা সবাই পছন্দ করে। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এর পরিণতিটা কি হয়।
সব মিলিয়ে এই দেশের মনে করেন এই বিএনপি সরকার যারা ক্ষমতায় আসলো, এটা আমার শেষ প্রশ্ন। আমি আসলে অনুষ্ঠান বেশি বড় করতে চাচ্ছি না, আপনিও ব্যস্ততার মধ্যে আছেন। আপনি আমাকে এটা বলেন যে এই বিএনপি সরকারকে আমাকে মাঝে মাঝে একটু দুর্ভাগামী মনে হচ্ছে, কারণ তারাও দায়িত্বে আসলেন, ট্রাম্প সাহেবও খেপে গেলেন, যুদ্ধ শুরু করে দিলেন ইরানের সঙ্গে, তার নেতিবাচক প্রভাব আমাদের এখানে পড়লো, জ্বালানি তেল নিয়ে ঝামেলা শুরু হলো, এবং তারপর জ্বালানি তেলের দামও বাড়লো, তার বাড়ার পরে সঙ্গে সঙ্গে এখন গাড়ি ভাড়াও বাড়তেছে, গাড়ি ভাড়া বাড়লে জিনিসপত্রের দামও বাড়বে, মানুষের আয় তো বাড়বে না, লোডশেডিং শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে কি আপনি মনে করেন যে এই বিএনপি সরকার এসে আসলে একটু মানে মানে কি বলবেন, একটু নেতিবাচক পরিবেশের মধ্যে পড়ে গেছেন? নিঃসন্দেহে অনেক ধরনের চ্যালেঞ্জ। আইসিজির যে রিপোর্টের কথা বলছিলাম, সেখানেও যে চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করেছে যে সংস্কার একটি চ্যালেঞ্জ, বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। এবং আমরা দেখলাম যে বিএনপি যা বলে আসছিল, তাদের যে নিজস্ব কর্মসূচি ছিল 31 দফার, সেই 31 দফার প্রতিশ্রুতি থেকেও অনেক দূর সরে গেছে। তারা যেই সমস্যাগুলো ন্যূনতম, আমি জুলাই সনদের কথা বলছি না, জুলাই সনদ আমার কাছে একেবারে ভুয়া, একেবারে ভাওতাবাজির একটি জিনিস। কিন্তু তাদের যে 31 দফা কর্মসূচি ছিল, সেখানেও গণমানুষের আকাঙ্ক্ষার অনেক কিছু প্রতিফলিত হয়েছিল। সেই জায়গাগুলো থেকেও তারা পিছু হটছে। এক, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক শূন্যতার কথা বলছিলাম। বিএনপির সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, আমি বলবো না বিএনপি 2 মাসের মধ্যে এসেই সবকিছু রোডপাট করে দিয়েছে, তাদের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জটি আরো তীব্র হচ্ছে তা না। ডক্টর ইউনূস চ্যালেঞ্জটি বিএনপির সামনে রেখে গেছে, বিশেষ করে বাণিজ্য চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। তারপরেও বিএনপি কিন্তু সেই চুক্তিকেই সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, স্পষ্ট করে বলেছে আমরা বাণিজ্য চুক্তির বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবো। যদি এটি হয়ে থাকে, বিএনপি সম্ভবত বুঝতে পারছে না তারা কোন দিকে যাচ্ছে। তারা না পারছে ভারতকে খুশি করতে, না পারছে যুক্তরাষ্ট্রকে খুশি করতে, চেষ্টা করছে সবাইকে খুশি করতে। কিন্তু বিএনপি বারবার ডক্টর ইউনূস সরকারের সময় ক্রস ফায়ারে পড়তে যাচ্ছিল, ক্রস ফায়ারে পড়তে পড়তে একসময় বাধ্য করেছে নির্বাচনটি দিয়ে মানে আদায় করতে। এখন সবসময় তো সফল হওয়া যায় না। এখন বিএনপি কোন ক্রস ফায়ারে পরে আমরা ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। তবে অনেক ধরনের চ্যালেঞ্জ, সংস্কারের চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, বিরোধী দলকে মোকাবেলা করার চ্যালেঞ্জ, জামাতে একটি হুঙ্কার হুঁশিয়ারি রয়েছে, ডিপ স্টেটে খেলা রয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো থেকে বিএনপি সবকিছু মোকাবেলা করতে পারবে না। আপনি দেখুন যে বাণিজ্য উপদেষ্টা আগে ছিলেন বাণিজ্য মন্ত্রী আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থমন্ত্রী হওয়ার যোগ্য। মানে আমি তো আমি আমি খুব কম বুঝি কমল ভাই, আমি আমার কম মেধা দিয়ে আমি যত বুঝি, বিএনপির মধ্যে অর্থমন্ত্রী হওয়ার মতন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আরো ছিলেন। কেন তাদেরকে আনা হয়নি? কেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে এখানে নিয়ে আসা হলো? অন্যান্য জায়গায় যারা যে কাজগুলো করছেন, সেই জায়গায় সেই প্রশ্নটি রয়েছে। ডক্টর ফজলুর রহমান প্রশ্নটি তো অনেক পুরনো। অতএব বিএনপি কাদের চাপে কাদের তাপে এইগুলো করছে আমরা জানি না। তবে বিএনপি এবং জামাত স্পষ্টতই ভাবে বলছে এটা হলো একটা ম্যানেজ সরকার, গোপন চুক্তির সরকার, একটা সমঝোতার সরকার। এইভাবে যে বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের ফলে অনেক গোপন বিষয় আমাদের সামনে চলে আসছে। আমরা প্রথম দিকে যেটা বলার চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম বা প্রচার হতো যেটা, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লন্ডনে একটা সমঝোতা হয়েছে। কি সমঝোতা হয়েছে আমরা ডিটেলস জানি না, তবে আমরা আন্দাজ করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আনকন্ডিশনালি একটা নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি ক্ষমতায় থাকবেন না। আর নির্বাচন হলে বিএনপি তো ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। এবং এরকম একটা ইঙ্গিত ইতিপূর্বে মির্জা ফখরুল সাহেব সেই ইউনূস সাহেবের জমানায় তিনি একাধিকবার বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কাজে লাগানোর, তার আন্তর্জাতিক ব্র্যান্ডিং, তার যে সুনাম সুখ্যাতি থেকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, এবং কেন নয়। সো ইট ওয়াজ ইনভাইটেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁদে ফেলার, লোভাতর করার বা বল সেই বিএনপির কোর্টে
নিয়ে আসার একটা প্রচেষ্টা, এবং সেটা হয়ে গেছে। কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, সেটা দীর্ঘ আলাপ। কিন্তু যে বিষয়টি আফসোস থেকে যাচ্ছে জামাতের এবং এনসিপির, তারা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছিলেন বিশ্বাস করে, তারপরে তার হাতকে শক্তিশালী করেছিলেন আদর করে, সোহাগ করে, শ্রদ্ধা করে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতেন সেখানে এনসিপির ছেলেরা যেত, জামাতের হাজার হাজার লোক যেত, এবং তার মাহফিলকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাহফিল, এখন সেই তো উনি একই মানুষ, ওনার সেই গ্রামীণ ব্যাংক ভবনে বসে আছেন, নোবডি গোয়িং দেয়ার, কেউ যাচ্ছে না, মশা মাছিও যাচ্ছে না। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন মানুষকে দাওয়াত করছেন, এবং তার যে এখন দুরবস্থা, সেটা হলো তার জমানাতে তিনি যেভাবে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে টাইট দিয়ে রেখেছিলেন, এখন আল্লাহ তাকে সেইভাবে টাইট দিয়ে রেখেছে। কিচ্ছু করছে না কেউ, কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করছে না। অধিকন্ত তাকে কেন্দ্র করে দেশের পত্রপত্রিকা, টেলিভিশন, টকশোর যারা লোকজন, তারা, এমনকি সরকারি দলের যারা লোকজন আছে, দিদা আসছে গালাগালি করছে। কেন হামিদ টিকা দিলেন না, কেন টাকা মেরে দিলেন, কেন নূরজাহান বেগমকে এখানে বসালেন, কেন আসিফ নজরুলকে বসালেন, অমুকরে বসালেন, আলী রিয়াজকে কেন আনলেন, কেন তিনি এই জুলাই সনদের যে ঝামেলা, এটা সরকারের উপর চাপিয়ে দিলেন, কেন সংস্কার কমিশন করলেন, এইগুলো নিয়ে সরকারের যারা লোকজন আছে তারা ভীষণ রকম বিরক্ত, এবং তারা তাদের যারা লোকজন রয়েছেন তাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো তুলোধনা করছেন। আর অন্যদিকে অন্যান্য যারা বিভিন্ন টকশোতে তাকে গালাগাল করছে অকথ্য অশ্রাব্য ভাষায়, তাদেরকে মূলত দূর থেকে ফু দিচ্ছেন, কুং ফু, চালিয়ে যাও বাবা, অসুবিধা নেই। তো এই সকল কথাবার্তা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন শুনছেন, তারা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই একমাত্র এই জমানাতে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত লোকজন ছিলেন সবাই মুখে তালা দিয়েছেন। সেই শফিক সাহেব, যিনি তথ্য সচিব ছিলেন, ওনার প্রেস সেক্রেটারি ছিলেন তিনি, তারপরে আসিফ নজরুলের মতো ভোকাল সাহসী মানুষ, প্রায় সবাই পর্দার আড়ালে চলে গেছেন। কেবলই মাত্র সেই পলিথিন আপা হিসেবে খ্যাতি পাওয়া সেই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি আছেন। তিনি অবিরতভাবে বলে যাচ্ছেন, তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, এবং তিনি তার যে কর্ম, সেই কর্ম আগের চেয়ে আরও বেশি উদ্দীপনা নিয়ে চালাচ্ছেন। অ্যাজ ইট ইজ যে তিনি বিএনপি সরকারের অন্যতম হোতা, এবং বিএনপিকে ক্ষমতা আনার পেছনে তার একটা বিরাট কর্তৃত্ব ছিল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানায় যাদের প্রতি জনরোষ ছিল, বিরক্তি চরমে ছিল, তাদের মধ্যে প্রধানতম ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান। এখন তিনি এই মুহূর্তে ভীষণ রকম ভোকাল, এবং তিনি এত কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেউ তার সঙ্গে পেরে উঠছি না। প্রচণ্ড কথাবার্তা বলছেন, আগের মতোই তার সেই স্মিত হাসি আছে, আগের মতো সেই খুশি খুশি ভাব আছে, এবং কথা বলতে গিয়ে তিনি যেভাবে মৃদু হাসতেন, মাথা ঝুলিয়ে, গাল ঝুলিয়ে, চুল ঝুলিয়ে তিনি যেভাবে আকর্ষণ তৈরি করতেন, যেটাকে বলা হয় সেডাকশন, তো সেই আকর্ষণ তৈরি করার যে স্পৃহা, এটা পুরোদমে এখন আছে তার মধ্যে। তিনি এখন তামাক নিয়ে কাজ করছেন, তিনি এখন সিগারেট নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে তিনি কাজ করছেন। আর সুযোগ পেলেই তার জমানাতে তিনি যে ভালো ভালো কাজ করেছেন, ইউনূস সরকার যে ভালো ভালো কাজগুলো করেছেন, সেই কাজগুলো আফোর্ড করার চেষ্টা করছেন। এছাড়া বাকি সবাই গর্তে চলে গেছেন, ভীষণ রকম গর্তে চলে গেছেন। তো যেটা বলছিলাম যে সরকারের উপরে মানুষের যে আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটাতে বিরোধী দল সন্দেহ তৈরি করে ফেলেছে। তারা বলার চেষ্টা করছে যে এই সরকার একটা সমঝোতার সরকার, সমঝোতা করে তারা এসেছে। দ্বিতীয়ত হলো যে এই সরকার একটা গোপন চুক্তির মাধ্যমে এসেছে।
এখন আমরা যেটা গোপন চুক্তি বলতে যেটা জানি সেটা হলো আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তি আমেরিকা ইদানিং ফাঁস করে দিয়েছে এবং সেই চুক্তির যে সকল ধারা উপধারা জানাজানি হয়ে গেছে, তাতে করে দেখলাম যে আমরা রীতিমতো গলা পর্যন্ত ডুবে গেছি, নাক পর্যন্ত ডুবে গেছি। নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। আমাদের চারিদিকে শুধু আমেরিকা, আমেরিকার গম, আমেরিকার ফল ফ্রুটস, আটা ময়দা, চিনি, সয়াবিন তেল, পেট্রোলিয়াম থেকে শুরু করে সব কিছু আমেরিকান, অস্ত্র শস্ত্র, আমেরিকার বিমান থেকে শুরু করে সব কিছু আমেরিকান ওই চুক্তির মাধ্যমে। বাংলাদেশ মোটামুটি বলতে গেলে আমেরিকার একটা অঙ্গ রাজ্যে যে সকল আমেরিকান পণ্য অ্যাভেলেবল হবে, এই চুক্তি যদি বাস্তবায়ন হয় আগামী বছর থেকে বাংলাদেশে সব আমেরিকান পণ্য পাবেন। এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থাকবে না, আপনি আমেরিকার ফাইজার কোম্পানি সব পাবেন। সো ইউ মাস্ট বি হ্যাপি। এখানে যে সকল চাইনিজ অস্ত্র রয়েছে সেগুলো থাকবে না, সব আমেরিকান অস্ত্র থাকবে সেখানে। তারপরে আমেরিকান সেন্ট থেকে শুরু করে সেই আর অন্য যা কিছু আছে সব কিছু এখানে চলতে থাকবে। তো এই যে জিনিসগুলো চলছে বাংলাদেশে গোপন চুক্তির ভিত্তিতে, এটার জন্য এক পক্ষ বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস এই দেশটিকে ডুবিয়ে দিয়ে গেছে। তো যারা এই সকল কথাবার্তা বলতেন তাদের জবাবে এই যে বর্তমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জনাব খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা এই চুক্তি স্বাক্ষরের আগে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আলোচনা করেছি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। জামাত বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি সব কথাবার্তা বলে। আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব? আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করিনি। এবং এটা নিয়ে আমি যখন একটা বক্তব্য দিলাম একটা টেলিভিশনে, যখন বলল যে জামাতের আমি এই কথা বলছি আর পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছে, আপনি কোনটাকে বিশ্বাস করবেন? আমি বললাম যে আমি অবশ্যই জামাতকে বিশ্বাস করি, খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করি না। কিন্তু এখন যেটা সমস্যা হলো যে জামাত তো এখান থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলছে যে তারা এই সমস্ত বিষয় জানতো না। তাহলে কে জানতো? বিএনপি জানতো। বিএনপি তো এখনো পর্যন্ত অস্বীকার করেনি, যেহেতু তার মন্ত্রী বলেছে। বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবাই এটা অস্বীকার করতে পারতো, কিন্তু তারা যেহেতু সেটা অস্বীকার করেনি, ইট মিনস এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে এটা বিএনপি জানতো। আর বিএনপি যদি সেটা জেনে থাকে তাহলে ওই চুক্তির ভিত্তিতে মার্কিন ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতা এনেছে। একথা তো এখন বিরোধী দল মানে বগল বাজিয়ে বাজিয়ে বলতে থাকবে, এবং যত রকম দুর্নাম আছে বদনাম আছে সেই বদনামগুলো তারা বিএনপির বিরুদ্ধে ছাড়তে থাকবে। এতে করে বিএনপির যে জনপ্রিয়তা এটা হ্রাস পাবে, বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, এবং আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা আছে সেটার প্রতিকূলে যে সকল রাষ্ট্রশক্তি আছে, যেমন রাশিয়া আছে, চীন আছে, এ সকল রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে চলে যাবে। ফলে যে সমঝোতার রাজনীতি, যে সকল গুপ্ত রাজনীতি, গোপন চুক্তি রাজনীতি, মার্কিন নির্ভর রাজনীতি, তাবেদারির রাজনীতি, এই জিনিসগুলো আবার সামনে চলে আসবে খুব নোংরাভাবে, খুবই জঘন্যভাবে, এবং আপত্তিকর সব বক্তব্য ডে বাই ডে প্রচারিত হতে থাকবে। আর এর ফলে এই সরকারের যারা লোকজন, যারা নিজেদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি মনে করেন, খালেদা জিয়ার উত্তরসূরি মনে করেন, তাদের যে পার্সোনালিটি, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, সক্ষমতা এবং দেশকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার বা নেতৃত্ব দেওয়ার যে একটা অসাধারণ ক্ষমতা ছিল, সেই বিষয়গুলো নিয়ে প্রতিপক্ষ টিটকারি করবে, তারা আজে বাজে কথা বলবে, এবং তারা বর্তমান সরকারকে পুতুল সরকার, সমঝোতার সরকার, গোপন চুক্তির সরকার হিসেবে বলার চেষ্টা করবে, অনেকে হামিদ কারজাই বলার চেষ্টা করবে, আরও অনেক কিছু, যা কিনা সরকারের যে কার্যক্রম বা কার্যকারিতা এটা নষ্ট করে দেবে। সরকার অনেক কর্তা ব্যক্তি আছেন, অনেক আপনজন আছেন, সরকারের অনেক মেধাবী লোকজন আছেন, আমাদেরকে শত শত বছর পড়াতে পারেন, এরকম শিক্ষিত লোকজন